21 সদস্যের এই ক্যাবিনেট দিয়ে রাষ্ট্র চলবে না। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি চলবে না, তারা ব্যর্থ হবে, সফল হবে না। রাষ্ট্রের মৌলিক সংস্কার, সেটার জন্য এই সরকারকে জাতীয় সরকারের রূপ দিতে হবে। জাতীয় সরকারের রূপ দিতে হলে বিএনপি, জামাত, গণ অধিকার, বিভিন্ন রাজনৈতিক দল বলেন, অন্যান্য রাজনৈতিক দল, অনেকগুলো দল বলেন, অনেক সময় লাগবে। আমি বলছি মেজর পলিটিক্যাল পার্টি, দুই ফোর নাম সর্বস্ব পলিটিক্যাল পার্টি খুঁজে তো লাভ নেই। যেগুলোকে মেজর মনে করা হয় যে যাদের অ্যাক্টিভিটিস আছে, যাদের ফাংশন আছে, যাদের গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে ভূমিকা আছে, তাদের থেকে প্রতিনিধি নিয়ে, এটা 21 আছে, এটাকে 31 করা যেতে পারে, আরো 10 জন নিয়ে এটাকে জাতীয় সরকারের রূপ দিলে তাহলে সম্পূর্ণ বক্তব্যটা শুই না। পাশাপাশি গতকালকে বলছিলাম তাদের দলেরই আরেকজন বিকাশ রাশেদ, তার কথা শুই না, তাদের আরেক পূর্ব উত্তরসূরি বিকাশ তারেক, তাদের কথা শুই না, পাশাপাশি আরও কিছু মানুষের কথা শুই না যে আসলে ডক্টর ইউনূস সাহেব কি কাজ করবে নাকি আসলে সব কিছু ফালাই একদিন ধরে এরকম ফেক্কা মাইলিয়া বাবারে বাবা তুরাই যে এক কর, কেন আমার তো বয়স শেষ, টাকা পয়সা বেটার অভাব নাই, মান সম্মান ইজ্জত মর্যাদা, এই নেতা ফেতা হওয়ার তোর বেটার চিন্তা নাই। একজন মানুষ একটা চেয়ারে বসে যদি একটু কাজ করার জন্য সময়টা না দেয়, বা যদি মনে করে যে তিনি বোঝেন না, তারা আরও ভালো বোঝেন, তাদেরকে কেন নেওয়া হইল না? 21 জনে হবে না, 31 দরকার। তো কাদের কাদের রাখা দরকার? বিএনপি আছে, জামাত ইসলাম আছে, গণ অধিকার পরিষদও আছে, নিজের নামটা 3 নম্বরে বলছে, আরও বলছে আবার ভুইফুর সংগঠনের নাম নেওয়া যাবে না, আমাদেরকে নিয়ে এটা করতে হবে। কোনটা? 31 সদস্যের একটা উপদেষ্টা পরিষদ। তারা কি করবে? জাতীয় সরকার করবে। এখন সরকার আর জাতীয় সরকারের মধ্যে পার্থক্য হচ্ছে, একটা জাতীয় সরকার যখন গঠন হয় সেখানে রাজনৈতিক দলগুলো থেকে একটা প্রতিনিধি থাকে, পাশাপাশি অন্তর্বর্তী সরকারের প্রতিনিধি কাজ করে। প্রশ্ন হচ্ছে এই রাজনৈতিক সরকারের প্রতিনিধিরা ঢুকলে ডক্টর ইউনূস এখন যেমন রাজনৈতিক সরকারের ছত্রছায়ার বাহিরে যে কোনো সিদ্ধান্ত যেভাবে নিতে পারতেছেন, যেভাবে তিনি কাজ করতে পারতেছেন, স্লো বাট স্টিডি শব্দটার সাথে পরিচিত আছেন, ধীরে ধীরে যাচ্ছেন বাট কার্যকর পদক্ষেপগুলো নিচ্ছেন। এই পদক্ষেপগুলো কি থাকলে নিতে পারবে? যেমন ধরেন ডক্টর ইউনূস একটা মিটিং বসছে উপদেষ্টারা, ওইখানে এসা তারা একটা চিন্তা করতেছে যে 2 বারের বেশি প্রধানমন্ত্রী করা যাবে না। এখন এই বৈঠকটার ভিতরে মির্জা ফখরুল ইসলাম উপস্থিত অথবা তারেক জিয়া স্বয়ং নিজে উপস্থিত। তো এই সিদ্ধান্তটা নেওয়াটা কি এত সোজা? কারণ এই সিদ্ধান্তটা বাস্তবায়ন হলে প্রথম খরকটাই যাবে কার উপর দিয়া? বেগম খালেদা জিয়ার উপর দিয়া। সোজা হিসাব না। আবার ধরেন দলীয় প্রধান থাকতে পারবে না, কার উপর দিয়ে যাবে? আবার আরও অনেক কিছু আছে, যেমন অনেকে চাইছে সেকুলার কান্ট্রি হবে, তো সেই ক্ষেত্রে জামাত ইসলাম একটু মাইন্ড করার বিষয় আছে। যদি রাজনৈতিক সরকারগুলার প্রতিনিধিরা এখানে কানেক্ট হয়, আমি না, এটা যে কোনো বাচ্চাও বোঝে যে এই যে সংস্কারের ইস্যুটা, এই সংস্কারটা তো কোনো দলের জন্য হচ্ছে না, এই সংস্কারটা হচ্ছে একটা আগামী ভবিষ্যতের জন্য গাইডলাইন। আলোচনার সংবিধান পরিবর্তনের ইস্যু আসছে যে কিছু কিছু জায়গায় পরিবর্তন দরকার। এগুলা কেন? রাষ্ট্র ক্ষমতায় আওয়ামী লীগ গেছে, বিএনপি আসবে, আবার বিএনপি একসময় যাবে, জামাত আসবে, জামাতের বদলে আবার হয়তো একটা নতুন দল আসবে, কিন্তু দল যে যখনই তোমরা রাজনৈতিক ক্ষমতায় বসো, কিন্তু ক্ষমতার পালা বদলের পরে অথবা ক্ষমতায় থাকাকালীন প্রশাসনকে ব্যবহারের সুবিধা নাই, ক্ষমতার থেকে চেঞ্জের পরে বাজারঘাট ইজারা, দখলদার, পিটাপিটি, মামলা হামলা, পুলিশ গাড়ি জ্বালাও চুরাও, এলাকা থেকে মানুষ ভাগবে, দেশ ছেড়া ভাগবে, এই যে সিস্টেমগুলোকে পরিবর্তন করার জন্যই তো তারা কাজ করতেছে, তাই না? তো এখন তাড়াহুড়োটা কেন চাচ্ছে সবাই? একটাই কারণ, চেয়ার। এই যে চেয়ারটাতে উপদেষ্টা হিসাবে বসতে পারতেছেন, আপনি দেখেন বড় বড় ইনফ্লুয়েন্সার যারা এতদিন অনেকটা আমার কাছে শ্রদ্ধার জায়গা তৈরি হইতো, এখন মনে হচ্ছে সবাই খালি চাচ্ছে তারে কেন উপদেষ্টা বানানো হচ্ছে না। বিপিনুর থেকে শুরু করে যারাই আছেন, অনেক বড় বড় মহারথীরা, নাম বললাম না, মনে হচ্ছে সবাই চাইতে স্যার আমি তো অনেক বুদ্ধিমান জ্ঞানী, আন্দোলনটার পেছন থেকে এটা করছি। আবার দেখেন এখন তারাই কিন্তু সাক্ষী দিয়ে দিচ্ছে, কোনটা? ছাত্রদের কি ক্ষমতা ছিল নাকি? ওই যাত্রাবাড়ি পুরোটা শিবিরের দখলে ছিল, ওই জায়গাতে বিএনপির দখলে ছিল, ওইখানে গণ অধিকার পরিষদের কর্মীরা ছিল। তো শেখ হাসিনা তো এটাই বলছিল যে ছাত্রদের ঢাল বানাইয়া পেছনে বিএনপি জামাত আসছে। তো কথা তো তখন ঠিক আছিল, এখন এই কথাগুলোর আবার তারা আরেক অংশে জায়েজ করে যে হ্যাঁ সরকার মনে ওই সময় এই কারণে অ্যাকশনে গেছিল। দেখেন যখন ক্ষমতা নিয়ে ভাগাভাগি কামড়াকামড়ি শুরু হয় তখন এটাই সমস্যা। বিপিনুরের অনেক বক্তব্য জায়েজ, তবে এই মুহূর্তে এটাকে ধৈর্যই করার সিস্টেম নাই। যে কোনো জায়গায় সরকারি চাকরি পাইতে যেমন সোজা, যাইতেও আবার এরকম কষ্টকর। তো কাজ করছে আস্তে আস্তে, একটু প্রেশার ফ্রি করে ওনারা সময় দেন না। এই টেলিভিশনে আলোচনা শুরু করলেন, এটা হবে না, এই সরকার ব্যর্থ হবে, তিনি বয়স্ক মানুষ, তারা হয়তো ওইভাবে ফাংশন করতে দিবে না। তো ভাই, যে মানুষটা কাজ করে টাকার জন্য তো কাজ করে না, নাকি না ওই যে প্রধান উপদেষ্টার বেতন ভাতা বোতা এগুলোর জন্য কাজ করে উনি, নাকি ওনার মান সম্মান পরিচিতি নাই, কোনটা? সব আছে। উনি যেটা করতেছে রাষ্ট্রের কল্যাণেই করতেছে, সোজা হিসাব, সোজা হিসাব। তো এই লোকটার একটু কাজ করতে দেন। এক একজন এক এক ধাপে আইসা হুমকি দামকি বক্কর চক্কর, ক্ষমতায় না আসতেই তো আমরা দেখতেছি অনেক কিছু। তাড়াতাড়ি এসে কেমনে কিলাবে, কেমনে মারবে, কেমনে গুতাবে। তো এই গুতা তো 16 বছর খাইয়েই আপনারা আছেন।
তো মনে করতেছেন আগামী 16 বছর তার আওয়ামী লীগ আসবে না, এরপরে আসবে তো, আইসা আবার গুতাবে। এটাই তো আমরা চাচ্ছি মনে হয় আমার কাছে। তো ভিপি নুরদের মতন মানুষ যারা আছেন অলওয়েজ ক্ষমতা কানেক্টেড। দেখেন, অনেকে বলেন আমি ভিপি নুরের সমালোচক, অবশ্যই সমালোচক। ডাকসুর ভিপি নির্বাচনটা যখন হইল, এই ইতিহাসটা আপনাদেরকে আমি মনে করাই দিচ্ছি আবারও। বলা হলো নির্বাচনটা ম্যানুপ্যালেট হয়েছে, নির্বাচনটা আবার দরকার, কিন্তু ভিপি নুর বলতেছে আমার সিটটা সঠিক নির্বাচন হয়েছে, ভিপি পোস্টটা ঠিক রেখা বাকি যে পোস্টগুলো আছে ওইখানে আবার নির্বাচন দরকার। এটা কি আমার কথা? শেখ হাসিনার সামনে যে একটা মায়ের ছায়া, একদম হাফ প্যান্ট ল্যাংটা কালের থেকে ছাত্রলীগ করতো, মায়ের চেহারা দেখে, দেখেন যেইখানে যায় সেইখানের পানির ভাজি কিন্তু ধরে। আর এখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অনেক নেতারা ভিপি নুরেরই শিষ্য, কিন্তু তারে কেন নিচ্ছে না? মানুষ ওইভাবে চাচ্ছে না। হয়তো সে একটা দলের পক্ষ থেকে এমপি হবে, সেটা আলাদা জিনিস, কিন্তু তাদের এই পালপিটিশন, বিশেষ করে গণ অধিকার পরিষদের নেতারা যেই পরিমাণ এফোর্ট দিচ্ছে তাড়াতাড়ি একটা চেয়ারের একটা এমপি টেমপি হওয়ার, হ্যাঁ 2-3টা সিট হয়তো পাবে, এই জায়গাটার জন্যই। ধৈর্য ধরো, মানুষের কাছে পজিটিভলি ফেসটা আপনাদের তৈরি করা উচিত। এগুলাতে মানুষ পছন্দ করে না, কমেন্টগুলো দেখেন একটু কি পরিমাণ রিয়াকশন দেয়। ডক্টর ইউনূস সাহেবের কাজ করতে আসে, ভুল হইতে পারে, আমরা ভুলটা মানতে রাজি। এই দেশে আমরা 53 বছর এগুলো দেখে অভ্যস্ত। সময় দেন, লোকটারে কাজ করতে দেন, দেশ জাতি কল্যাণে তিনি সিদ্ধান্তগুলো নেবেন আশা করি। আর যদি না নেয়, ফাংশন করতে না পারে, সময় তো আছে বাবা, এত তাড়াহুড়া কেন? মাত্র তো আওয়ামী লীগ ক্ষমতায় আসছিল, 5 বছর তো এগুলো কল্পনাও ছিল না, তো সেইখানে এখন এত তাড়াহুড়া কেন? একটু মনোযোগ দিয়ে আমার ভিডিওটা শুনবেন। ডক্টর মোহাম্মদ ইউনূস, এই মানুষটার এই মুহূর্তে বাংলাদেশ থেকে ধরেন পাওয়ার মতন সুযোগ সুবিধা নেওয়ার মতন কি আছে? মানে কোনো কিছু আছে? আমরা ভাবছিলাম একটা রাজনৈতিক দল ফাংশন করবেন, এখন সেটাও করবেন না। আজকে তিনি যে বক্তব্যগুলো দিয়েছেন বা যে বিভিন্ন মারফত গণমাধ্যমে বক্তব্যগুলো আসছে, আমার কাছে মনে হয়েছে যে রাগে, ক্ষোভে, অভিমানে, যে আরে কোন জাতির লেগে এগুলা করতেছি, এই জাতি তো বড় অস্থির জাতি, বড় তাড়াহুড়া জাতি। নেতাদেরও অনেকের বড়ই তাড়াহুড়া, কখন যে আমরা চেয়ারটাতে বসবো। আর এই সকল তাড়াহুড়াতে তিনি আজকে যে বক্তব্যটা দিয়েছেন, আমি বিশ্বাস করি তার প্রথম দিনের বক্তব্য, জাতির উদ্দেশ্যে দেওয়া দ্বিতীয় ভাষণ, তৃতীয় দিনের বক্তব্য টোটালি আলাদা। তৃতীয় দিনের বক্তব্যটা কখন আসছে? যখন এতগুলা দল আছে, একটা লোক বিকাল 3টা থেকে খালি বৈঠক কি বৈঠক, বৈঠক কি বৈঠক, এক একজন যাচ্ছে দাবি দেওয়া 31, 75, 100, 20, 22 দাবি দেওয়া দিচ্ছে। বেটার তো ভাই আপনার বাপ দাদা আছেন এই বয়সে, একটা ভালো কথা কইন তো মেজাজ গরম হয়ে যায়, তাই না? মুরব্বীরা মেজাজ গরম হয়, 84 বছর বয়স্ক একজন মানুষ, রেস্ট দরকার। সে এত যদি চাপ দেন, তো আসেন এবার নির্বাচনী রূপরেখা নিয়ে তিনি রাগের মাথায় আমার মনে হয় যে সিদ্ধান্তটা নিছেন। কারণ বাংলাদেশে যেই পরিমাণ দুর্নীতি, যেই পরিমাণ জট লাগছে, এগুলার খুলতে মিনিমাম 2 বছর লাগার কথা, কিন্তু আজকে তিনি বলতেছেন আমি কোনো সময় নষ্ট করব না। তিনি কেন মনে করতেছেন যে সময়টা নষ্ট হচ্ছে? কারণ ওই রাজনৈতিক নেতারা বারবার বলছেন যে তিনি সময় অপচয় করতেছেন। গত 1 মাস আগেও তো 5 বছরের আগে নির্বাচন কল্পনাতেও আনেন নাই, এরপরেও যে নির্বাচন হইয়া পাশ করবেন সেটাও ভাবেন নাই। যতক্ষণ শেখ হাসিনার দম থাকতো ততক্ষণই আওয়ামী লীগ গায়রা থাকতো, এটাই বাস্তবতা। সেখান থেকে যেমনে যেমনে হোক ক্ষমতা পতন হয়েছে, তিনি আসছেন। তিনি আসার পরে প্রথম দিন বললেন যে সংস্কার করে আমরা সুন্দর একটা নির্বাচন দেব। এরপরে দ্বিতীয়বার জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি কি বললেন? জনগণ যতদিন চায়। এখন তৃতীয় ধাপে আইসা তিনি আজকে বক্তব্যটা দিয়ে বসলেন যে আমি অযথা নির্বাচন আয়োজনে সময় নষ্ট করব না, যৌক্তিক সময়ের ভিতরে নির্বাচন দিয়ে দিব। কেন? রাজনৈতিক নেতাদের চাপে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন জাতীয় নির্বাচন আয়োজনে অযৌক্তিক সময় আমি নষ্ট করতে চাই না, অন্তর্বর্তী সরকার অযৌক্তিক সময় নষ্ট করবে না, খুবই দ্রুত সংস্কার কাজগুলা যতটুকু পারা যায় ততটুকু শেষ করে দ্রুত সময়ের মধ্যে নির্বাচনী পরিবেশ তৈরি আমরা করে দিব। তো এই সময় প্রধান উপদেষ্টা তিনি বলছেন যৌক্তিক সময়ে সবকিছুর সমাধান করে দেশকে নির্বাচনের দিকে নিয়ে যাওয়ার তিনি ওয়াদাও করছেন। কিটা করব কোন? তারিখ পে টেলিভিশন খুললেই ডক্টর ইউনূস নিয়ে সমালোচনা, সন্দেহ, এটা সেইটা, এটা হইলো কেন, ওই যে আসিফ নজরুলের পিছনে ছবি আছে কেন, তারপর হচ্ছে সাখাওয়াত সাহেব তিনি একটা বক্তব্য কেন দিলেন। এই মানুষগুলোই তো ভাই দীর্ঘ 16 বছর আওয়ামী লীগের কাছে বিএনপি জামাতের এজেন্ট হিসাবে মাইট টেরও খাইছে, প্রায় এই লেভেলের। আজকে আপনারা তারা নগদে বানাই ফেলছেন আওয়ামী লীগের দালাল। তো ডক্টর ইউনূস নিয়ে আপনাদের চিন্তা হচ্ছে সুদখোর, আপনারা লেখা শুরু করছেন। ভাবা যায় আপনি খান না সুদ ব্যাংকের এখা নাকি, খালি সব মানে একদম সধি সাধ্যি
পীর এই দেশের মানুষ, দুনিয়ার বাটপার এই দেশের মানুষ আমরা। অন্যের উপর আঙ্গুল তোলা খুব সহজ। একটা বয়স্ক মানুষ, এত দিকে টকশু ফকশু যা আছে বা আমার নিজের তো বিরক্ত লাগতেছে। যদি ডক্টর ইউনূস রাগ করে ছাইরাই দে যে ঠিক আছে বিচক্ষণ মানুষ, হুট করে পদত্যাগ হয়তো করবে না, করবে কি যে নাও 2 মাস পরে ইলেকশন, জাতির এক অংশ হই হই রই রই, এরপরে আরেক অংশ আমরা যারা আমজনতা যারাই আছে মারা খাও। দখল, লুটপাট, চাঁদাবাজি, গত একদিনে কতগুলো দেখছেন বিএনপির ঘটনা। জামাতের 2 জনও কিন্তু আবার আসামি করছে একটা জায়গাতে মার্ডারের ইস্যুতে, দেখছেন নি? আমি বানাইয়া বলতেছি, গণমাধ্যমে আসতেছে। সংস্কারটা আপাতত আপনার কাছে মনে হবে যে এটাতে আওয়ামী লীগ অ্যাডভান্টেজ পাচ্ছে, কিন্তু আপনি যদি দূরদর্শী চিন্তা ভাবনা করেন অদূর ভবিষ্যতে আপনিও অ্যাডভান্টেজ পাবেন। তবে ডক্টর ইউনূস একটা কথা কিন্তু বারবার বলছে, প্রত্যেকটা অপরাধীর বিচার হবে, প্রত্যেকটা। এক রাইতে যদি পুলিশের সব বাদ দিয়ে লায়, আর্মির সব অফিসার বদলাই ফেলে, সচিবালয় পুরো আওলাই ফেলে, ভাই রাষ্ট্রটা চলবে কেমনে? রাষ্ট্র তো ফাংশন করতে হবে। এই যে বলতেছেন মাঠে পুলিশ নাই, থাকবো কেমনে? যদি এখন ঘোষণা দেয় যে যারা যারা অপরাধ করছে সবাই লিস্ট করে আজকে রাত্রে ক্রস ফায়ার দিয়ে দেবো, পুরো বাংলাদেশ পুলিশ শূন্য হয়ে যাবে, পরে এত সোজা তো না, একটা সিস্টেম আছে, একসাথে সবগুলোর ধরে চিপতে পারবে। যেমনে যেমনে কৌশলে কাজটা করে যেয়া এক চিপা দিয়ে হাগুবার করবে, সেই চিপার দিকে তিনি যাচ্ছেন। আওয়ামী লীগের যারা লুটপাট করছে, দুর্নীতি করছে, অন্যায় করছে, পুলিশ থেকে শুরু করে প্রশাসনের যে কোনো জায়গায় প্রত্যেকটা লোকের কিন্তু বিচার হবে। এখন আমরাই যে বারবার বলে দিতেছি, তারাও তো সচেতন হয়ে যেতেছে, ফাংশন করতে দিবে না। নানান জায়গা থেকে নানান কিছু এখানে হচ্ছে। আল্লাহর ওয়াস্তে ডক্টর ইউনূস সাহেবরে আপনারা ধৈর্য হারা করেন না, একটু নিজের দিয়ে ভাবেন। বক্তব্যের ভাষা কি মনে হচ্ছে ফাইরা ফেলবে ওনারে। আর বেটা লুটপাট করতে আসছে উনি, একটু ধৈর্য সহ্য রাখেন। এই দেশে জুলুম হয়েছে 100%, সেই জুলুমের শাস্তি আল্লাহ দিছে আওয়ামী লীগরে। আবার আপনি আরেক জুলুমকারী হিসেবে তাড়াতাড়ি বসার জন্য চেয়ারে পাগল হয়ে গেছেন, ভুলে গেলেন মাত্র 3 দিন আগের ঘটনা। তিনি কাজ করতেছে, তারা কাজ করতে দেন। অভিমান করে যদি সইরা যায়, ঠাস করে একটা নির্বাচন দিয়া দেয়, প্রয়োজনীয় পদক্ষেপ না করিয়া, এইটার ফায়দা যেমন আপনারা লুটবেন আগামী দিনে। আজকে আওয়ামী লীগ যা যা তৈরি করে গেছে, এগুলো সব কিছুর প্রথম শিকার আওয়ামী লীগে হচ্ছে, তাই না? আওয়ামী লীগই তো এগুলোর এখন বাট খাওয়া খাচ্ছে, ভবিষ্যতে আবার আপনারা খাবেন।